যে রাজশাহীর কথা আপনি বলছিলেন যে রাজশাহীর দিকে এবার এগোচ্ছে, মানে কিভাবে একেবারে ঘিরে ধরা হয়েছে এই যে রাজশাহীতে ভারতীয় সরকারি হাই কমিশনার কার্যালয়, যেটা আপনি দিলেন খানিকক্ষণ আগে, যে ব্রেকিং নিউজটা আপনার কাছ থেকে আমরা পেলাম, যে আপডেটটা পেলাম, এই যে দেখুন, আমি দেখাই দর্শকদেরকে, এই হচ্ছে বাংলাদেশের রাজশাহীতে যে ভারতের হাই কমিশনারের যে অফিস রয়েছে। দেখুন, সেখানকারই একটা লোকাল চ্যানেল, তাদের থেকে আমরা এই ছবিটা পেয়েছি এবং তাদের থেকে আমরা এই ছবিটা নিয়েছি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন যে সংবাদপত্রের যে অফিসগুলো রয়েছে, যে টিভি চ্যানেলের অফিসগুলো রয়েছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, কেউই খবর সংগ্রহ করতে পারছে না, সকলেই নিজের জীবন একেবারে হাতের মুঠোয় রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। এবং সেই ছবিগুলো আমরা বারবার করে দেখাচ্ছি। দেখুন যে কি পরিস্থিতি, রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় রীতিমতো ঘিরে ফেলা হয়েছে দেখুন, এবং তার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তি, যেটা খানিকক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে একটা হাই কমিশন মানে হচ্ছে একটা দেশের প্রতিনিধিত্ব করে, এবং সেই তার গেটের ভেতরে ঢুকে যাওয়া মানে সেই দেশটাকে আটক করা, মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি কোঅর্ডিনেটেড অ্যাটাক, সেই কথাটা কি আপনি বলবেন এই যে ঘেরাওয়ের ঘটনাগুলো বা যে আক্রমণের ঘটনাগুলো ঘটছে? একদম কোঅর্ডিনেটেড অ্যাটাক। এই যদি কোঅর্ডিনেশন না থাকে, আমি তো বললাম রাতে লক্ষাধিক হাজার হাজার এই মৌলবাদ জঙ্গিগুলো রাস্তায় কিরকম, আমি তো লুঙ্গি ফৌজ বলছি, এই এরা নামলো কিরকম করে রাস্তায়। তো কোনো না কোনো একটা শক্তি পেছন থেকে তাদের অর্থ, তাদের মদত, তাদের সাহায্য করছে, এবং তারা এই এই যে টেমপ্লেটটা বানিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা লোক তো জানতো না যে রাত্রির আজকে এইভাবে কাজ হবে। তো একটা শক্তি কাজ করছে, এই শক্তিটা কোত্থেকে আসে? অন্তর্বর্তী সরকার যদি চাইতো এটাকে ভেঙে দিতে পারতো, না, এরা চাইছে না। মোহাম্মদ ইউনিস চাইছে এইটা আরো বড় হোক, যাতে ইলেকশন ক্যান্সেল হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয়। আমি এখনো বলছি যে এই ঘটনাক্রমে দেখবেন খুব শিগগিরই বলা হবে, যেহেতু ইন্টারনাল একটা ডিসঅর্ডার আছে বাংলাদেশে, মব নেমে পড়ছে, জায়গায় জ্বালিয়ে দিচ্ছে, তো আমরা এই সময় ইলেকশন করতে পারবো না, প্রথম ইলেকশনটা ক্যান্সেল। এবং ভারত বিদ্বেষ আরো যে আবেগ, সেটাকে আরো খুঁচিয়ে এটাকে বাড়িয়ে দেবে। এবং আমরা দেখবো যে এই দূতাবাস গুলোর ওপর অ্যাটাক, ভারতীয়দের ওপর অ্যাটাক, ওখানকার যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অ্যাটাক, খ্রিস্টান মহিলাদের ওপর অ্যাটাক। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে একটা ছবি, যে রিক্সায় দুজন খ্রিস্টান মহিলা যাচ্ছিল, নামিয়ে, কারণ তাদের পোশাক এই মৌলবাদীদের ভালো লাগেনি। তো এখন পোশাক, খাবার, খাদ্য অভ্যাস, সঙ্গীত, সাহিত্য, এগুলোর ওপর এই উর্দু ভাষী মৌলবাদী যেগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছে, এই জামাত, যারা রাজাকার বাংলাদেশ, তারা চায় যে ভারতকে ভেঙে দেওয়ার। একজন জামাতের ডেপুটি লিডার আজ সকালে বলেছে যে পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করেছিল, বাংলাদেশ এখনো পূর্ব পাকিস্তানি রয়ে গেছে। কথাটা শুনুন সবাই মিলে, বলছে পাকিস্তান সারেন্ডার করেছে ভারতের কাছে, পাকিস্তানের 93,000 সৈনিক হাঁটু গেড়ে বসেছে, বাংলাদেশের কেউ নয়। বাংলাদেশ আজকেও পাকিস্তানের, পূর্ব পাকিস্তান একটা রিজিয়ন। এই হচ্ছে তাদের মনোভাব, যে মনোভাব আমরা 14 মাসের মধ্যে এই ফুটিয়ে দেখতে পেলাম। কারণ এই রাজাকাররা, এই মৌলবাদীরা, তারা চায় যে এটা একটা সিরিয়া হয়ে যাক, এটা একটা ওই আবার পূর্ব পাকিস্তান রাজাকারদের দেশ হয়ে যাক, এবং মৌলবাদীদের ধর্মান্ধ হয়ে, অন্ধকার হয়ে, ইসলামকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত করে। এটাই হচ্ছে। কিন্তু কর্নেল চৌধুরী, 2024 জুলাইয়ে আমরা দেখেছিলাম যে একটা উস্কানি, এবং তাতে শহে শহে মানুষ রাস্তায় নেমে পড়েছিল, এবং অনেকে এই কথা পরেও বলেছেন যে আমরা না বুঝেই রাস্তায় নেমে পড়েছিলাম, কি করছি, কেন করছি বুঝতে পারছি না। এই যে মবটা কাজ করছে গতকাল মধ্যরাত থেকে, মানে 9:45টার পর থেকে, তার মধ্যেও কি এই রকম মানুষ রয়েছেন যে তারা বুঝতে পারছেন না তাদেরকে দিয়ে কি করিয়ে দেওয়া হচ্ছে? আপনার কি সেরকম কিছু মনে হচ্ছে যে আবার একটা ব্রেন ওয়াশিং চলছে? একদম, অধিকাংশ মানুষই তাই। আপনি যেটা বলেন, অধিকাংশ মানুষই জানে না, কিন্তু পয়সার লোভে, কারণ বাংলাদেশের ইকোনমি ইজ ইন এ ভেরি ব্যাড স্টেট, তাদের জিডিপি এট দ্য লোয়েস্ট, গ্রোথ রেট ইজ এট দ্য লোয়েস্ট লেভেল, 3%-এর নিচে গ্রোথ রেট নেমে গেছে। বস্ত্র শিল্প শেষ। এই দীপু দাস যাকে মানা হলো, সে বস্ত্র শিল্পে একটা কারখানা কাজ করছে। বস্ত্র শিল্প শেষ। বাংলাদেশের ইকোনমি ইজ ইন এ ভেরি ব্যাড স্টেট।
মেডিকেল কিন্তু এই ফেসিলিটি নেই। টাকাটা আসছে কোথা থেকে? আপনি বললেন যে টাকার জন্য মানুষ এরকম অনেক কাজ করছে, টাকাটা আসছে কোথা থেকে, ফান্ডিং কোথা থেকে টাকা হচ্ছে? টাকা দেওয়ার জন্য, ভারতকে ভাঙার জন্য লোকজন বসে আছে, ভারতকে অশান্ত বিখণ্ড করার জন্য বিভিন্ন রাষ্ট্র বসে আছে, পাকিস্তান বসে আছে, তুরস্ক বসে আছে, চীনের কিছু ইন্টারেস্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ইন্টারেস্ট আছে। তারা বাংলাদেশে যদি থেকে বা এই আমাদের নর্থ ইস্টে যদি আরো অশান্ত করে দিতে পারে, সামনে বলবে না, সামনে কিন্তু ওরা একটা মুখোশ, ভারতের দিকে হাসবে, ভারতের সঙ্গে কথা বলবে, ভালো মতন কথা বলবে। পেছন দিকে বাংলাদেশ পাকিস্তানের এই মৌলবাদ শক্তিকে ইউজ করে ভারতকে কোথাও গিয়ে কি এর পেছনে ডিস্টেবিলাইজ করার চীনের জন্য। ইন্ধন থাকতে পারে বলে আপনি আশঙ্কা প্রকাশ করছেন? কিছুটা তো নিশ্চিতভাবে চীনের একটা সাপোর্ট থাকবে। তারাও চায় না ভারত গড়ে উঠুক, ভারত বেড়ে উঠুক, ভারত শক্তিশালী হোক, এটা কেউ চায় না। এবং ভারতকে যে ডিস্টেবিলাইজ করা একটা যে উদ্দেশ্য, একটা যে মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, এটা খুব পরিষ্কার। এটা আমি আর আপনাকে আর আলোচনা করার দরকার নেই। যেসব ছবি আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই অ্যান্টি ইন্ডিয়া একটা অ্যাক্টিভিটি, একটা আবেগ ঠিক। মানুষের মধ্যে আরো প্ররোচনা দিচ্ছে। তো সেই জায়গাটা আমরা যদি দেখি, ভারতকে নিশ্চিতভাবে আঘাত করছে এরা। ভারতকে অশান্ত করার জন্য যত টাকা দরকার, যত টাকা আর যত অস্ত্র দরকার, বাংলাদেশে সেটা মজুত করা হচ্ছে। বিভিন্ন জাহাজ আসছে, এই জাহাজ থেকে অস্ত্র নামছে, চেক হচ্ছে না। 12খানা উগ্রবাদীদের ক্যাম্প চলছে, সেই ক্যাম্পের ডিটেলস আমরা দিয়েছি বাংলাদেশকে। তবু আমরা দেখছি এই ঘটনাক্রমে আরো বাড়িয়ে যাচ্ছে। এবং হাদিকে যে কেন্দ্র করে একটা হাদিকে মেরে দিল, ডিজিআইএসআই কমান্ডে এই আসিম মল্লিক মারিয়েছে। ডিজিআইএসআই এই হাদিকে মারিয়ে ভারতের ওপর যে বন্দুক ঘুরিয়ে দেবার চেষ্টা করছে, এই যে রাগ, এই যে আবেগ, এটা ভারত বিরোধীতে যদি ঘুরিয়ে দেওয়া যায়, সেটাই ওদের উদ্দেশ্য ছিল। ভারত হাদিকে কি জন্য আঘাত করবে? হাদি ভারতের জন্য কেউ না। ওদের অভ্যন্তরীণ কি হচ্ছে, ভারত ইজ নট বর্ডার। ভারত বর্ডার, কারণ এই আঁচ, এই আগুনের আঁচ কিন্তু ভারতের পূর্বে যে রাজ্যে আমার ইন্টিগ্রিটি 4096 কিলোমিটার, ইন্দো বাংলাদেশের উপরে এই আঁচ পড়ছে, এই আগুনের আঁচ, এই মৌলবাদীদের আঁচ আমার উপর পড়ছে। আমার কোনো না গায়ে একটাও লাগে অথবা তাদের কোনো আঘাত পড়ে, ভারত তো চুপ করে দেখবে না। ভারতের দূতাবাসকে অ্যাটাক করছে, প্রণয় বর্মার নামে মিথ্যে প্ররোচনা দিচ্ছে, রাত্রিরে রবি রঞ্জন ডেপুটি কমিশনার চট্টগ্রামের বাড়িতে ভিড় মারছে, ভারত তো বসে দেখবে না। ভিসা বন্ধ করে দিয়েছে, দরকার হলে দূতাবাস বন্ধ করে দেবে। এবং দূতাবাস যদি বন্ধ হয়, বাংলাদেশের কিন্তু শেষ প্রহর নেমে পড়ছে। একদমই। তাহলে কি জবাব পাবে বাংলাদেশ এই বেইমানির? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং খুব সুন্দরভাবে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি তিনি তুলে ধরলেন। কিন্তু এখন সব থেকে বড় কথা হচ্ছে, এর পেছনে আসলে কে, কোন ষড়যন্ত্র এর পেছনে বোনা হচ্ছে?